নেমে আসুন ম্যাম, আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। মিমির চোখে মুখে অবাকতার রেশ কাটছে না। সে গাড়ি থেকে নেমে এলো। গার্ডদের একজন তাদের গাড়ির দরজা খুলে দিল। মিমি বসে গেল। বিস্ময়ে হতবাক হয়ে বলল, এদের হসপিটালে ভর্তি করবেন না? এভাবে পড়ে থাকবে এখানে? না ম্যাডাম, আমাদের লোকেরা এসে এদের ধরে নিয়ে যাবে। অতিরিক্ত কৌতূহলে হাঁসফাঁস করছে মিমি। সে জিজ্ঞেস করলো, কারা আপনারা? ওই মুখোশধারী লোকটাই বা কে ছিল? আর আমাকেই কেন বাঁচালেন আপনারা? গার্ড দুটো গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চালাতে চালাতে একজন বলল, ওই লোকটা কিং ছিল ম্যাডাম, উনি সবাইকে সাহায্য করেন, তাই আপনাকেও করেছেন। আর এর চেয়ে বেশি কিছু আপনাকে বলার অনুমতি নেই। মিমির বলার কিছু থাকলো না। কেন জানে তাকে সাহায্য করার ব্যাপারটা তার কাছে অন্যরকম লাগলো। মিমি চুপ করে থাকলো। গাড়িটা খান মেনশন থেকে কিছুটা দূরে তাকে নামিয়ে দিয়ে চলে গেল। এমনকি তাকে সেই ব্যাগটাও ফিরিয়ে দিল যেটা মিমি রাস্তায় ফেলে দিয়ে এসেছিল। বাড়ির লোক চিন্তা করবে বলে মিমি কাউকে কিচ্ছু জানালো না। নিজের মধ্যে চেপে রাখলো কিং নামক মানুষটা সম্পর্কে আকাশচুম্বী কৌতূহল। আজ মিমি ও কায়েবের বিয়ে 6 মাস পূর্ণ হলো। মিমি ভাবতেও পারছে না এত তাড়াতাড়ি 6টা মাস কিভাবে কেটে গেল ওই গম্ভীর লোকটার সাথে। মিমি নিজেদের রুমের বিছানায় চুপ করে বসে আছে। আর বসে বসে তানিয়াকে ইচ্ছে মতো বকে দিচ্ছে। তানিয়া তাকে এ কেমন বিপদে ফেললো। তানিয়া মেঘের সাথে বুদ্ধি করে তাদের ঘরের বিছানা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। মেঘ ও বইয়ের কথায় নাচতে নাচতে সবটা করলো। সাদা চাদরের ওপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো। তানিয়া রুমের সাথে সাথে তাকেও ছাড় দেয়নি। মিমিকে জোর করে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। নিজের দিকে তাকালেই মিমির কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। বারংবার সে গুটিয়ে যাচ্ছে। শাড়িটা পরানো ছাড়া তানিয়া আর কিচ্ছু করেনি। তবে তাকে মেরে ফেলার মতো চরম লজ্জাজনক কথাবার্তা বলেছে। তানিয়া মিমিকে বলেছে, জানিস মিমু, আমাদের ফার্স্ট নাইটের পর থেকে মেঘ রাতে আমাকে মেকআপ করতে দেয় না, এমনকি লিপস্টিকও না। যদি কোনো কারণে মেকআপ করা থাকতো তাহলে সে ধমকাধমকি করে তার নিজে ধুয়ে ফেলতো। কেন জানিস? মিমি বোকার মতো মাথা দুপাশে নাড়িয়েছিল। তানিয়া হেসে তার কানে কানে বলেছিল, হ্যাঁ, কারণ মেকআপের স্বাদ তার পছন্দ নয়। তো আমি চাচ্ছি না ভাইয়ার কোনো প্রকার সমস্যা হোক। মিমি লজ্জায় কুটিয়ে গেল। গলা উঁচু করে তানিয়াকে কিচ্ছুটি বলতে পারল না। ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছেছে। শীতকালের হিসেব রাত অনেক হয়েছে। কাইফ এখনো বাড়ি ফেরেনি। মিমি ভেবে পাচ্ছে না কাইফ তাকে এভাবে দেখলে কি করবে। তাকিয়ে থাকবে? মিমি তো লজ্জায় মরেই যাবে। মিমির ভাবনার মাঝে খট করে দরজা খোলার শব্দ। মিমি গুটিয়ে গেল। কাইফ ভেতরে প্রবেশ করে ভুরু কুঁচকে ফেলল। রুমের লাইট নেভানো কেন? সে দরজা লক করে নিজের হাত ঘড়ি খুলে রাখলো। অতঃপর রুমের লাইট জ্বালিয়ে দিল। তৎক্ষণাৎ তার চোখ গেল বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা রমণীর দিকে। তার সারা দিনের ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে শুকনো ঢোক গিলল। তার গলা শুকিয়ে আসছে। সে নিজের হাতে থাকা ব্লেজার সোফাতে ছুঁড়ে ফেলল। এগিয়ে গেল মিমির দিকে। মিমি কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। কাইফ অবাকের সাথে তাকে দেখে যাচ্ছে। মিমির শরীর লাল রঙের ফিনফিনে পাতলা শাড়িতে আবৃত। কোমর ছাড়িয়ে চুলগুলো হাওয়ায় মৃদু দুলে উঠেছে। মুখে কোনো প্রসাধনের ছাপ নেই। এই সামান্যতেই কাইফের কাছে তাকে অসামান্য লাগছে। এই সাজই কাইফকে কাত করে ফেলার জন্য যথেষ্ট। মিমির রিনরিনে কণ্ঠে ঘোর থেকে বের হলো সে। হ্যাঁ, হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি। কাইফের মনেই ছিল না তার মনে মনে একটু খারাপ লাগলো। মিমির জন্য কিছু নিয়ে আসা উচিত ছিল। সে বিমর্ষ গলায় বলল, হ্যাঁ, হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি। আসলে আমার মনে ছিল না। মিমির মুখ ভার হলো। কাইফের মনে ছিল না। মিমির মন খারাপ হতে দেখে কাইফ গলা খাকারি দিয়ে বলল, কি পরেছো এটা? এমন শাড়ি কোথায় পেলে? কন্ট্রোলেস হয়ে যাচ্ছি। মিমির মন খারাপ কেটে গিয়ে তৎক্ষণাৎ সে লজ্জায় মিয়ে গেল। ইচ্ছে করলো ছুটে পালিয়ে যেতে। সে এভাবে কাইফের সামনে দাঁড়িয়ে আছে। মিমি যেতে নিলেই কাইফ তার হাত ধরে ফেললো, টেনে নিল কাছে। মিমি জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। কাইফ তার কাছে মুখ নিয়ে বলল, পালাচ্ছ কোথায়? আমাকে এভাবে কন্ট্রোললেস করে দিয়ে কোথায় যাচ্ছ তুমি? মিমি কথা বলে না। কাইফের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ে তার কাঁধে। সে কেঁপে ওঠে। কাইফ আবারও বলল, আজ তোমাকে একটা কথা বলতে চাই, শুনবে? মিমি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কাইফ তাকে আরেকটু নিজের কাছে টেনে নিল।
ঘোর লাগা কণ্ঠে বলল, ভালোবাসি, অনেক দিন ধরেই ভালোবাসি। তোমাকে বলা হয়নি, জানোই তো আমি কেমন, গুছিয়ে ভালোবাসার কথা বলতে পারি না। এর থেকে ভালো আমি বলতে পারবো না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, বলো ভালোবাসো আমাকে। গম্ভীর মানুষটা হঠাৎই যেন পাগল প্রেমিক হয়ে উঠল। মিমির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লজ্জায় সে বুঝি মরেই যাবে। কায়েব তাকে ভালোবাসে, এত সুখ কোথায় রাখবে সে? মিমি অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি মিস্টার খান। মিমি মুখ লুকায় তার বুকে। কায়েব হাসে, তৃপ্তির হাসি, সন্তুষ্টির হাসি। সে মিমিকে পাজাকোলা করে তুলে নিয়ে বলল, আজ তোমার মাঝে ডুবে যেতে আর কোনো বাধা নেই, দেবে আমাকে অনুমতি? বৃষ্টি হয়ে ছুঁয়ে দিতে চাই তোমায়, বৃষ্টি হতে চাই আমি, খুব যত্ন করে ছুঁয়ে দেব তোমায়। মিমি লজ্জায় দুহাতে মুখ ঢাকে। কায়েব তাকে বিছানায় শুয়ে দেয়, নিজের শার্ট খুলে সন্তর্পণে একপাশে রেখে দেয়, সাথে চশমাও। মিমির হাত সরিয়ে তার মুখশ্রী উন্মুক্ত করে তার কপালে চুমু আঁকে। আবেশে চোখ বন্ধ করে নেয় সে। তার নিঃশ্বাস ভারী হয়, বুকের মধ্যে হাতুড়ি পেটা হয়। কায়েব তার ওপর আছোয়া হয়ে তার অধরে নিজের অধর মিলিয়ে দেয়। হাত দুটো নিয়ে নেয় নিজের বলিষ্ঠ হাতের ভাঁজে। বিদ্যুৎ বিচ্ছন্ন হয়, আধার তাদের ঢেকে ফেলে। সময় গড়িয়ে যায়, তার সাথে সাথে কায়েব উন্মাদ হয়ে ওঠে। ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রেয়সী, নিজের ভালোবাসা, নিজের স্ত্রীর মাঝে ডুবে দিতে। কায়েবের বেহায়া হাতের স্পর্শে হাঁসফাঁস করে ওঠে মিমি, ছটফট করে। কায়েব তাকে ছাড় দেয় না, এক ফোঁটাও না। পুরোপুরি ডুবে যায় তার মাঝে। আকাশে চাঁদ চলচল করছে, জানালার পর্দা মৃদু মৃদু দুলে উঠেছে। একসময় চাঁদ ও মেঘের আড়ালে চলে গেল। সে বুঝি তাদের ভালোবাসা থেকে লজ্জা পেয়েছে। সকালে ঘুম ভেঙে গেল মিমির। নড়তে গিয়ে অনুভব করলো কায়েব তার গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। তার বলিষ্ঠ হাত দিয়ে আঁকড়ে রেখেছে মিমির পেট। মিমি নড়ে চড়ে ওঠার চেষ্টা করতেই কায়েবের ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম কণ্ঠে বলল, নড়ছো কেন? দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? বলে সে তার গলায় ঠোঁট চেপে ধরল। মিমি লজ্জায় জুবুথুবু হয়ে কায়েবকে সরিয়ে দিয়ে নিজের গায়ে চাদরটা ভালো করে মুড়িয়ে নিল। চোখ খিচে বন্ধ করে বলল, সরুন, আমাকে ফ্রেশ হতে হবে। কায়েব তাকে চেপে ধরে পুনরায় গলায় মুখ গুজে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, পরে আবারও বৃষ্টি হতে মন চাইছে, তোমার জন্য হতে পারি বৃষ্টি সবসময়, যখন তখন হব নাকি বৃষ্টি? মিমি অসহায় হয়ে পড়ল। বস্ত্রহীন অবস্থায় কায়েবের সামনে থাকতে চরম লজ্জা লাগছে তার। সে কায়েবকে ধাক্কা দিয়ে বলল, অসভ্য লোক, সরুন। কয়টা বাজে দেখেছেন? ছোট মা, বাবা, চাচু সবাই কি ভাববে? কায়েব মিমিকে ছেড়ে দিয়ে মৃদু হেসে বলল, কি আর ভাববে? ভাববে যে তাদের রাগী গম্ভীর ছেলে বউয়ের ছোঁয়ায় মারাত্মক রোমান্টিক হয়ে গিয়েছে এবং বউ ছাড়া কিছুই বোঝে না, তাদের ছেলে বউয়ের আঁচল ধরে ঘুরছে। মিমি মেকি রাগ দেখিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, আপনার মাথা। মিমি জামা কাপড় নিতে গেলেই কায়েব চেঁচিয়ে উঠল, খবরদার, 3 পিস পরবে না, শাড়ি পরো। শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে, আমি যেন কখনো শাড়ি ব্যতীত অন্য কিছু পরতে না দেখি। তুই শাড়ি পরবে আর আমি শুধু চেয়ে চেয়ে দেখব। মিমি মুখ বাঁকিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সে বুঝলো না এক রাতে মানুষটার মধ্যে এত পরিবর্তন হলো কিভাবে। শাওয়ার নিয়ে এসে দেখলো কায়েব সব পরিষ্কার করে ফেলেছে এবং সে অন্য রুম থেকে শাওয়ারও নিয়েছে। মিমি কায়েবের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি এসব বলতে গেলেন কেন? আমি পরিষ্কার করে দিতাম। কায়েব মিমির কোমর জড়িয়ে কাছে এনে বলল, আপনার উপর দিয়ে বেশ ঝড় গিয়েছে ম্যাডাম, আমার আদরটুকু সহ্য করতে পারেননি আপনি। গায়ে জ্বর ভাব, তোমাকে কিছু করতে হবে না, সারাদিন আজ রেস্ট নেবে। মিমি নিজের গলার চেনটা উঁচু করে ধরে বলল, এটা আপনি পরিয়ে দিয়েছেন? এটা তো আমার বাবার চেন, যেটা। হ্যাঁ, যেটা তুমি আমাকে দিয়েছিলে কাল। তুমি আমাকে এত সুন্দর একটা রাত উপহার দিয়েছ, তোমাকে কিছু না দিলে হয়? এটাই ছিল আমার কাছে, তাই ভাবলাম এটা তোমাকে দেই। তুমি যখন ঘুমিয়েছিলে তখন পরিয়ে দিয়েছি। এটা সব থেকে বেস্ট উপহার, আমার খুব পছন্দের এটা। আর এর সাথে একটা স্মৃতি আছে। আমাদের প্রথম দেখা হয়েছিল আর আমি তোমাকে। মিমি অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন, আমার কত ব্যথা লেগেছিল জানেন? তাই বুঝি? কোন গালে দিয়েছিলাম? এই গালে? বলে কায়েব তার ডান গালে অসংখ্য ভার ঠোঁট ছোঁয়ায়। মিমি মুখ কুঁচকে বলল,
ডান গালে না, আপনি আমাকে বাম গালে থাপ্পড় মেরেছিলেন। আচ্ছা, তাহলে সেখানে আদর করে দিচ্ছি। কায়েব ঠোঁট ছোঁয়াতে নিলেই মিমি তার বুকে হাত রেখে তাকে সরিয়ে দিয়ে বলল, থাক, আর ঢং করতে হবে না, সারুন, আমাকে নিচে যেতে হবে। সারাদিন রুমে থাকলে তানিয়া আমাকে লজ্জা দিয়ে মেরেই ফেলবে। কায়েব নাকচ করে বলল, তুমি অসুস্থ, এখন নিচে যাওয়া লাগবে না। সার্ভেন্ট ওপরে খাবার দিয়ে যাবে, আর ফার্স্ট এইড বক্সে পেইন কিলার আছে। কায়েব মিমির ঠোঁটের কোণে হাত রেখে বলল, খুব ব্যথা লেগেছে তাই না? এখানে কতটা কেটে গিয়েছে, সব দোষ আমার। আরও কত আঘাত দিয়েছি তোমায়। মিমি হেসে বলল, পাগল আপনি মিস্টার খান, আপনার ভালোবাসার আঘাতগুলো আমার একদমই কষ্ট হয়নি। কায়েব মিমির কপালে হাত রেখে বলল, শরীর হালকা গরম আছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। তুমি বসো, আমি আসছি। রুম থেকে এক পাও নড়বে না। সে মিমির কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। মিমি প্রশান্তির হাসি হাসল। লোকটা তাকে কতটা ভালোবাসে এমন পাগলামি করতে পারে। মিমি সৌভাগ্যবতী যে কায়েব তার জীবনের সঙ্গী। ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে খান মেনশনে। এই অনুষ্ঠানে বাইরের কেউ নেই, সবই পরিবারের লোকজন। তানিয়ার বাবা মা সহ তার আত্মীয় স্বজন, মিমির মা বোন, ঈশানীর পরিবার, শিফাদের পরিবার এবং মিসেস ঝর্ণার পরিবার। বলা বাহুল্য মিসেস ঝর্ণা দেশে থাকেন না, তিনি এবং তার স্বামী লন্ডনে থাকেন। তাদের কোনো সন্তান নেই, দুজন নিয়েই তাদের পরিবার। দুপুরে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে। বলা যায় তানিয়ার কনসিভ করা উপলক্ষে এই ছোটখাটো অনুষ্ঠান। যখন থেকে মিসেস ঝর্ণা জানতে পেরেছেন যে কায়েব বিয়ে করেছে, তা আবার সেই ছোট ঘরের মেয়েকে, অথচ কেউ তাকে জানায়নি পর্যন্ত, তখন থেকেই তিনি মুখ ভার করে বসে আছেন। চেয়েছিলেন মিমি সহ তার পরিবারকে কড়া কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু তানিয়ার সাবধান করা বাণীতে সেই সাহস তিনি আর পাননি। তানিয়া তাকে বলেছিল, কেমন আছেন ফুপি? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি জানি আপনি মনে মনে মিমিকে অপমান করার ফোন দিয়ে আসছেন। তবে কি জানেন তো, আমি আপনার ভালো চাই। ভাইয়া মিমিকে খুব ভালোবাসে। যদি আপনি মিমিকে নিয়ে ভুল করেও মুখ থেকে কোনো কটু কথা বের করেন, তাহলে ভাইয়া কি করবে জানেন? মিসেস ঝর্ণা মাথা দুপাশে নাড়ায়। তানিয়া তাকে জেসির ঘটনা বর্ণনা করে শোনায়। অতঃপর বলল, দেখেছেন, জেসিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর আপনি তো গুরুজন, আপনাকে ঘাড় ধাক্কা দেবে না। মিসেস ঝর্ণা কিছু মুহূর্তের জন্য সাহস পেয়েছিলেন, তবে তানিয়ার পরবর্তী কথায় তা ভেঙে চুরচুর হয়ে গেল। আপনাকে সম্মানের সাথে বের হয়ে যেতে বলবে এবং এই বাড়িতে আসার পথ সারা জীবনের জন্য বন্ধ করে দেবে। আপনার ভাইরাও মিমিকে খুব স্নেহ করে, বুঝেছেন ফুফি শাশুড়ি? মিসেস ঝর্ণা মাথা নাড়িয়ে বুঝেছিলেন যে তিনি বুঝেছেন। তখন থেকে তিনি মুখ গুমরা করে বসে আছেন। নিশান মিমির পিছু পিছু ঘুরছেন। সে মিমিকে অনেক দিন পর পেয়েছেন। কিছুদিন মিমি তাকে পড়াতে যায়নি। তারা বর্তমানে মিমি কাইপের রুমে বসে আছে। সে মিমির কোলে উঠে বলল, রসমালাই, তুমি তো আমার মামি হয়ে গিয়েছো, তাহলে আমি তোমাকে এখন কি বলে ডাকবো? মিমি হেসে তার গাল টেনে দিয়ে বলল, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই ডেকো নিশান। তাহলে আমি তোমাকে রসমালাই ডাকবো। আমার তো একটা মামি আছে, তাই আমি তোমাকে রসমালাই বলেই ডাকবো। ঠিক আছে। তাদের কথার মাঝে কাইপ রুমে প্রবেশ করলো। কোনো এক কারণে মিমি তার উপর রেগে আছে। কথাও বলে না আর কাছেও আসে না। কাইপ পড়েছে মহাজালায়। কাইপ নিশানকে মিমির কোল থেকে তুলে নিয়ে বলল, জানো তো সুপার হিরো, তোমার রসমালাই খুব পচা। নিশান কিছু না বুঝে বলল, কেন মামা, আমার রসমালাই তো খুব ভালো। কাইপ আর চোখে মিমির দিকে এক পলক তাকিয়ে বলল, তোমার রসমালাই আমাকে একটু আদর করে না, আর না আমাকে আদর করতে দেয়। মিমির চোখ কপালে। এসব কি বলছে কাইপ নিশানের সাথে? মাথা খারাপ হয়ে গেল নাকি? মিমি তাকে চোখ রাঙিয়ে বলল, কি বলছেন মিস্টার খান? বাচ্চার সামনে এসব কি? পাগল হয়ে গিয়েছেন আপনি? কাইপ নিশানের দিকে তাকিয়ে বলল, দেখেছো সুপার হিরো, তোমার রসমালাই শুধু আমাকে বকে। রসমালাইকে বকে দাও তো একটু। নিশান কাইপের কোল থেকে নেমে মিমির সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। হাত নেড়ে নেড়ে বলল, এই রসমালাই, তুমি আমার মামাকে একদম বকবে না, সব সময় আদর করবে। যেমন আমাকে আদর করো তেমনই আদর করবে, ঠিক আছে? মিমি চোখ বড় বড় করে তাকালো। কাইপ মিটিমিটি হাসে। মিমি তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে,
তোমার মামাকে একা পাই আগে, তার খুব ভালো করে তার ঘাড় মোটকে মাথার ছেঁড়া তার জোড়া লাগিয়ে দিব। শেষের কথাগুলো সে বিড়বিড় করে বলল, তবে তা কায়েব শুনতে পেল। মিমি লম্বা লম্বা পা ফেলে বের হয়ে যেতে নিলেই শাড়িতে পা আটকে পড়ে যেতে নিল। কায়েব তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল, হ্যাচকা টানে কাছে নিয়ে আসলো। নিশান হাততালি দিয়ে লাফিয়ে বলল,